সুপ্রিয় দর্শক, আপন আলোয় সীমানা পেরিয়ে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এখানে জড়ো করেছি এমন কয়েকজন প্রিয় মানুষকে যারা সীমানা পেরিয়ে আপন আলোয় উদ্ভাসিত। আমাদের এখানে উপস্থিত আছেন বাদিকে শশী। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আর ডান পাশে শাওন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জিজ্ঞেস করবো না, শুনলাম ভালো আছে। আমি ভালো সেটাই। আছি। তারপর আছেন পরশ। কি অবস্থা ভাইয়া? আমি শাওন ভাইকে জিজ্ঞাসা করি, কারণ আপনাদের দুজনের অলরেডি জানা হয়ে গেছে। ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। তারপর হৃদয়। হ্যাঁ, আমি ভালো আছি। সবাই ভালো আছে, এটাও জানা হয়ে গেছে। আমি না পাইতেছি না যে এখন আমি কারে জিজ্ঞেস করবো। পাভেল আরমান ভাই ভালো আছেন? পাভেল। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। সবচেয়ে সমস্যা আছে আরমান। আরমান। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আচ্ছা, নাইস। তো এখন আপনারা তো আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। আপনারা বাংলাদেশের বাইরে যে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের। তো এখন আপনাদের এই উৎসাহটা কিভাবে এলো? আমরা এই প্রসঙ্গটা শশী থেকে শুরু করতে চাই, কারণ শশী অনেক আগে মিরাক্কেলের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ। শশী, কিভাবে আপনি যুক্ত হলেন? সেটা হচ্ছে বলতে গেলে কিন্তু আমি বাংলা ভিশন ঘরের মেয়ে, এবং জোকস কি মিরাক্কেল কি আমার কোনো ধারণাই ছিল না। বাংলা ভিশনের কারণ ঘরের মেয়ে বাইরে গেল কেমনে? 2008 সালে বাংলা ভিশনে একটা ঈদ স্পেশাল 6 পর্বের রসিকরাজ অনুষ্ঠান হয়েছিল, কম্পিটিশন। হ্যাঁ। ওখানে আমি 6 হয়েছিলাম, হ্যাঁ। এবং ওখান থেকে আমার মিরাক্কেলের ধারণাটা হয়েছে। 6 পর্বে 6th হয়েছিলেন? হ্যাঁ, 6 জনের মধ্যে 6 না? না না, 8 জন ছিল, 8 জন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর ওইখান থেকে কিন্তু আমার ধারণা মিরাক্কেল। এর কিছুদিন পর এখানে অডিশন হয় মিরাক্কেলের। হ্যাঁ। আমি ভাবলাম মেয়ে তো কেউ যাবে না, খালি মাঠে গোল দেয়া যায়। আচ্ছা। এই হচ্ছে আমার যাত্রা শুরু। কিন্তু মাঠ কি আসলে খালি ছিল? মাঠ খালি ছিল না, মাঠে প্লেয়ার ছিল না, রেফারি অনেক ছিল আর কি। সেটাই। মেন্টররা। আচ্ছা, রেফারি অনেক ছিল। আমরা তো এর আগে পরশ আর শাওনকে একটা অনুষ্ঠানে পেয়েছিলাম। এখন আমরা একটু বাকিদের কথা শুনে আপনাদের কাছে আসছি। পাভেল, আপনি বলেন, আপনি কিভাবে যুক্ত হলেন এই অনুষ্ঠানের সঙ্গে? প্রথমে মিরাকেল সিজন 6-এ আমি কলকাতা গ্রুমিং পর্যন্ত যাই, তারপর ওখান থেকে আউট হই। দেন তারপরে মোটামুটি রনি ভাই, সজল ভাই, জামিল ভাই, অপূর্ব ভাই সবাই মানে খুব পরিচিত ছিল এখানকার। তো দেখতাম তাদের প্রোগ্রাম, ওইখানে যে মজাগুলো হইতো না, ওগুলো ফিল করতাম, যদি থাকতে পারতাম। তারপরে মাঝখানে আর হয় নাই, তারপরে এই যে সিজন 9-এ অডিশন দিলাম, তারপরে তো হইলো আর কি। বাকিটা আচ্ছা, ইতিহাস। তো কেমন লাগছে এখন? ও অনেক ভালো। বাকিটা ইতিহাস। হৃদয়। মিরাক্কেলে যাওয়ার ইচ্ছা হওয়া আসলে বলে রাখি, আমি শিশু শিল্পী ছিলাম বাংলাদেশে। ছোটবেলা থেকেই আমি কবিতা আবৃত্তি করতাম, তারপর ডিবেট করতাম, হ্যাঁ। এবং একটা সার্টেন টাইম পরে অ্যাঙ্কারিং করা শুরু করছিলাম। বলেন কি? লোকাল স্টেজে, হ্যাঁ, লোকাল স্টেজে হোস্ট করতাম। আপনি তো আমার ভাত মারা দেওয়ার মতো। আপনি না, ওরে নিয়ে স্বয়ং আমাদের মিরাক্কেলের হোস্ট যিনি, উনিও টেনশনে আছেন। টেনশন ছিল। যাক, তাহলে আমার কোনো আশাই নাই। বলেন। তো যাই হোক, স্টেজে হোস্ট করতে গেলে যেটা হইতো যে আমি এটা বুঝতাম যে একজন অ্যাঙ্কারের জন্য, এটা আপনিও বুঝবেন যে হিউমার সেন্স থাকাটা খুব বেশি জরুরি। মানে ক্রিয়েটিভিটি আর এন্টারটেইনমেন্টের একটা পারফেক্ট কম্বিনেশন দরকার একজন হোস্টের জন্য। তো ওই জায়গা থেকে আসলে স্ট্যান্ড আপ কমেডির দিকে আগ্রহটা আসা, এবং স্ট্যান্ড আপ কমেডি ফলো করতাম। বাংলাদেশের পারফর্মাররা যখন শশী আপু পারফর্ম করতেন, যখন শাওন ভাই পারফর্ম করতেন, আমার ঠিক ইমিডিয়েট আগের ব্যাচে ছিলেন পরশ ভাই, ওনারা যখন পারফর্ম করতেন, তখন দেখে মনে হতো যে দিস পিপল আর সামথিং ইন দ্য ফ্যাক্ট অফ সেন্স, মানে ফ্যাক্ট অফ হিউমার। তো সেই জায়গা থেকে আর খুব বেশি ফিল করতাম এই জিনিসটা যে আমাদের দেশের ছেলেরা যখন ওইখানে গিয়ে পারফর্ম করে, তখন মন থেকে একটা কেমন জানি শরীরের পশম দাঁড়ায় যায়, মনে হয় যে দে আর ডুইং সামথিং, এবং আমাকে ওই জায়গাটায় যাইতে হবে। এই ফিলিংটা যখন স্ক্রিনেই মানুষগুলোকে দেখতাম তখন পাইতাম। তো সেই জায়গা থেকে আসলে স্বপ্ন দেখা শুরু, আর স্বপ্ন আস্তে আস্তে স্বপ্ন বুনতে বুনতে একটা সময় গিয়ে সুযোগ আসে, আর সুযোগ আসার পরে অডিশন দেওয়ার পরে সিলেক্টেড হয়ে মিরাক্কেলের মঞ্চে। বাকিটা ইতিহাস। ইতিহাস। আরমান, বিষয়টা একটু আপনার দেশের বাড়ি ভিন্ন। চট্টগ্রাম না কক্সবাজার? আমার শুরুটা হচ্ছে ইতিহাস দিয়ে। কক্সবাজার। বাকিটা ব্যক্তিগত। বাকিটা পরে আসবে। এখন মিরাক্কেলের আমাদের শাওন ভাইদের সিজন যেটা ছিল, হ্যাঁ। ওই সিজনে যিনি চ্যাম্পিয়ন ছিল উনি হচ্ছে মোটামুটি, ওনাকে দেখেই আমার ধারণা যে আমি মনে হয় পারবো, কারণ উনি গান গাইতো। হ্যাঁ। এখানে সর্বনষ্ট হয়েছে। আমি তো আমি এভাবে ভালো যোগ বলতে পারতাম না। তো গানটা দেখে মনে হচ্ছিল না, আমি গেলে গান করে অন্তত কয়েকটা পর্ব টিকা যাবে। সেটাই। হ্যাঁ, তো সেই হিসাব করে যাওয়া, বাকিটা ইতিহাস। তবে এটা ঠিক, আমাদের বাঙালিদের মধ্যে একটা রম্য বিষয় কিন্তু সবসময় থাকে। সবসময় মানে খুবই রসিক। আমি কয়দিন আগে সুইডেনে গেলাম, একটা কমিউনিটিতে 3-4 জন বাঙালি ভাইয়ের সাথে দেখা, আমার সঙ্গে আমার স্ত্রীও ছিলেন। তা আমাকে দেখে বলছে, ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম।
বলে এর সঙ্গে কি ভাবি? আমি বলছি জি। বলে দেখেই বোঝা যায় চেহারা মিল আছে। তা আমি বলছি হ্যাঁ 8-10 বছর ধরে আছি তো চেহারা মিলে গেছেন, ভাই বোন হয়ে গেছি, একরকম অনেকদিন থাকলে ভাই বোনের মতো হয়ে যায়। তাই না? হ্যাঁ আমরা বাঙালি যেটা যে রসিক, মানে এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দেখবেন যে পৃথিবীর সব জায়গায় দুই ধরনের মানুষ থাকে। হ্যাঁ। এক হচ্ছে যারা বাথরুম থেকে বাইরে হওয়ার আগ মুহূর্তে লাইট অফ করে দিয়ে বাইরে যায়, আরেকটা হচ্ছে যারা বাথরুম থেকে বাইরে লাইট অফ করে। শুধুমাত্র আমাদের বাঙালিদের মধ্যে আরো এক ধরনের মানুষ বেশি থাকে, যারা বাথরুম থেকে বাইরে হয়ে নিজের লাইটটা অফ করে পাশের বাথরুমে আরেকজন থাকাকালীন তার লাইটটা অফ করে দিয়ে যায়। খুবই প্রোঅ্যাক্টিভ আর কি, আরো কাজ আগায় দিয়ে গেল। যেমন আমরা প্লেনে আসতেছিলাম, তো আস্তে আস্তে এয়ার হোস্টেস আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন যে টি অর কফি। তো পাশের জন্য জিজ্ঞেস করে এই কি কয়, কয় যে চা খাবি নাকি কফি? ঘুরে কয় দুইটাই। এরকম একটা ইয়ে ছিল, প্লেন যখন ফ্লাই করে তখন তো অটো পাইলট মোডে হ্যাঁ। পাইলট ছেড়ে দেয়। তো অটো পাইলট মোডে দেওয়ার পরে সে তখন করলো কি, একটা সে যে ককপিটে ছিল এবং মানে তখন যে মাইক্রোফোনটা অন ছিল সে জানতো না। তো ওই অন থাকা অবস্থায় সে বলছে যে দেখ অটো পাইলট মোডে দিয়ে দিছি, এবার এয়ার হোস্টেসের সাথে চুটে গল্প করবো আর এক কাপ কফি খামো। এ কথা তো যাত্রী যারা ছিল তারা সবাই শুনে গেছে, সবাই অপ্রস্তুত হয়ে গেছে। তো যে এয়ার হোস্টেস ছিল সে একটু নার্ভাস হয়ে গেছে, কি এবার কি একটা হয়ে গেল। মানে সে তখন দৌড় দিছে যে স্যারকে বলে স্যার আপনি তাড়াতাড়ি মাইক্রোফোন অন করেন। এই দৌড়াদৌড়ি করতে যায় সে একটা লোকের পায়ের সাথে উঠে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ। তো তখন ওই লোকটা বলছে আপা এত তাড়াহুড়া কিছু না, আগে তো কফি খেবো তারপর আপনার সাথে গল্প করবো। তারপর দেখবেন ভাই যে প্রত্যেক বাঙালির কাছে হ্যাঁ। যে প্রত্যেকটা জিনিসের দাম মিটার করে। আচ্ছা। যেমন আমরা চায় মাছি পড়লে চাটা ফালাই দিই, আবার ঘিয়ে মাছি পড়লে মাছিটা ফালাই দিই। এই প্লেনের কথা বলাতে আমার একটা ভালো একটা ঘটনা মনে পড়লো। একটা প্লেন হ্যাঁ। অনেক উপর দিয়ে যাচ্ছিল, তো পাইলট ঘোষণা করতেছে আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উপরে আছি। হ্যাঁ। এই বলার পর পাইলট কিছুক্ষণের মধ্যে মাগো বাবাগো বলে চিল্লে উঠলো। কি হইলো? লোকজন তো সবাই অস্থির। তো পাইলট পরে বলতেছে দুঃখিত, আসলে এয়ার হোস্টেস কিছু খাবার নিয়ে এসেছিল, কফি নিয়ে এসেছিল। তো আমি উঠতে গিয়ে হঠাৎ করে সব আমার প্যান্টের মধ্যে পড়ে যায়। আমার প্যান্টের অবস্থাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের যে গায়িকা মমতাজ আপা, উনি তো অত্যন্ত রসিক। উনি প্লেনে যাচ্ছেন, আমরাও একই ফ্লাইটে ছিলাম। উনি হঠাৎ করে একজন বাঙালিকে বলে যে ভাই আপনি ইমার্জেন্সি এক্সিটের পাশে আছেন, খুবই ভালো, গরম টরম লাগলে দরজা খুলে হাইটা এসেন। তারপর উনি আবার হাঁটতে পেরেছেন, একজন মাফলার পরা, বলে দেখো তুমি মাফলারটা পরছো ভালো হয়েছে, কারণ জানলা খুললে ঠান্ডা বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে। আমার প্লেন নিয়ে আরেকটা, মানে এটা আমি বেশ কয়েকবার বলেছিও, সেটা আরেকবার বলা ভালো যে এক জায়গায় একটা মেয়ে অফিসে আসছে একটা প্লেনের লকেট পরে, তো আর পাশের ছেলেটা তাকায় আছে, তো মেয়েটা জিজ্ঞেস করছে কি দেখেন? প্লেন? বলছে না, রানওয়ে। প্লেন নিয়ে একটা বলি, মানে হ্যাঁ, বলেন। বাঙালি এক লোক প্লেনে উঠছে, আগে কখনো প্লেনে উঠে নাই। তো প্লেনে উঠে তার বাথরুম পাইছে যথারীতি, বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে বাথরুম থেকে আসার পরে কইতেছে আল্লাহ মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। পাশে ভাই কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন? কার বললেন না বাথরুম তো কইরা আইছি, এখন যে কার মাথার উপর পড়বো আল্লাহ জানে। আচ্ছা, এক লোক সে গেছে হচ্ছে নৌবাহিনীতে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ। তো অফিসার বলল আপনি কি সাঁতার জানেন? না আমি তো সাঁতার জানি না। তাহলে আপনার চাকরি হবে না। তাহলে যারা বিমান বাহিনীতে চাকরি করে তারা কি উঠতে শেখার পর চাকরিটা পায়? প্রথমবারের মতো প্লেনে যাচ্ছে, তো বিমানবালা আসছিল, ওনার আবার এখানে নেম প্লেটের মধ্যে নাম লেখা ছিল টিনা। আচ্ছা। তো ওই ভাই অনেকক্ষণ ওনার দিকে তাকায় আছে। তো মহিলা বলতেছে কি দেখেন? আপা খুব সুন্দর নাম রাখছেন, তো পাশেরটার নাম কি? আমার আপনারা অনেক দুষ্ট, আপনাদেরকে চান্স দেওয়া যাবে না, আপনারা অনেক বাজে ছেলে পেলে, দুষ্ট ছেলে পেলে। আর পাশের গালে একটা দাগ আছে মেয়েটার চাও। আপনার বাড়ি তো কক্সবাজার। জি। আপনার কোথায়? চকবাজার। লক্ষ্মীপুর গ্রামের বাড়ি। একই তো, লক্ষ্মী বাজারের পাশেই। হ্যাঁ, তারপর গ্রামের বাড়ি হচ্ছে হ্যাঁ, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, আমার বেড়ে ওঠা ঢাকাতে। আচ্ছা, আমার রামগতি। মানে কালচারাল পরিবেশের মধ্যে বেড়ে উঠেছিলেন। রামগতি, ওর থেকে মানে যে 1 ঘন্টা দূরত্বে আছি রামগতি, আচ্ছা। লক্ষ্মীপুর থেকে। আপনার যে একটা কমন জোক আছে এটা একটু বলেন, কারণ ওই যে আপনি চাকরির জন্য গেছিলেন যে কোথায়? হ্যাঁ, ওটা আসলে কমন না, সত্যিকারের জোক। এটা হলো মিরাক্কেলে যখন যাই প্রথম, শুভঙ্কর দা যখন মেন্টর হিসেবে নিল, হ্যাঁ, তো বললো যে শাওন কত টাকা নিবি বল। আমি, কি বলেন দাদা, আমি মেন্টর হিসেবে সুযোগ পাইছি, আবার কিসের টাকা? আমার শুধু খালি 2 বেলা 2 মুঠো খাইতে দিবে না, তাই আমি খুশি। তো কাজ শুরু করছি, মোটামুটি গ্রুমিং টুমিং চললো, 1 মাস গেল। 1 মাস পর শুভঙ্কর দা আমার আবার ডাকাইছে। আমি, জি দাদা। বলে এক কাজ কর, তুই বরং স্যালারিটাই নে। পাভেল আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। আচ্ছা,
আপনার? কুমিল্লা। শশী? ভৈরব কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি নরসিংদী। এটা জিজ্ঞেস করার কারণ হলো, ধরেন একবার আমি তখন প্রথম আলোতে কাজ করতাম, এটা বেশ কিছুদিন আগে 98-99-এর দিকে। তো রিক্সায় করে তখন কারণ বাজার আসা যাইতো। আমি মালিবাগ থেকে রিক্সায় করে কারণ বাজার এসে নামছি, এর মধ্যে রিক্সাওয়ালা 2-3 বার ট্রাকের নিচে ঢুকে যাওয়ার মতো অবস্থা ছিল। পরে আমি খুবই বকা দিলাম, হ্যাঁ এরকম রিক্সাওয়ালা বেটা ফাজিল, এরকম করছিস। তখন আমি দেখি পাশে আরেকটা লোক আরেকটা রিক্সাওয়ালার বকা দিচ্ছে, তার বাড়িও মনে হয় কোথায় জানতে পারবো। সে বকা দিচ্ছে, "এই, এত এইভাবে রিক্সা চালায় নাকি, তুই আবার একটা মেরে ফেলতি, তোর বাড়ি কই?" বেটা বেকুব, বা স্যার নরসিংদী। কয় তো নরসিংদীর সব বেকুব। পয়লা বলে যে ভাড়া দিয়ে চলে যাচ্ছে, তখন রিক্সাওয়ালা যে, "স্যার আপনার কই?" কয়, "আমার হ্যাঁ নই।" না আমি এরকম হই, মাঝে মাঝে রিক্সায় উঠলে দেখা যায় যে ওই ড্রেনে ফেলাই দিতে নেয়। হ্যাঁ তো আমি মানে সবসময় থাকি, সচেতন থাকি। তো একদিন এক রিক্সা মানে ড্রেন থেকে পড়বে এমনভাবে কাটেছে। আমি বলি, বাবা মামা তুমি আমাদের 10 টাকা বেশি নিবা। বল কেন স্যার? এই যে খেলাটা দেখলা এটা শিখছো কই থেকে? কই, বাবা খেলা না, আর একটু পড়তা। এই ড্রেনের কথা বলাতে একটা মনে পড়ছে যে এক মাতাল লোক, সে মাতাল মাতাল তো আরো অনেক আসবে। আবার ডেঞ্জারাস টপিক আর কি। এক মাতাল একটা ফুচকা দোকানের পাশে যে ড্রেন ছিল, ড্রেনের মধ্যে বসে মদ খেতেছে আর কি। তো একজন এসে বলতেছে যে কি ব্যাপার, দেখলো যে মাতালটা ড্রেনের মধ্যে বসে মদ খেতেছে। ও কিছু না বলে চলে গেছে। পরের দিন আবার ড্রেনের মধ্যে বসে মদ খেতেছে। এরকমভাবে টানা 7 দিন দেখার পর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই একটা ডাঙা রাইখা ভালো জায়গা রেখা তুই ড্রেনের মধ্যে মদ খেতেছিস কেন? কবে লাভ কি, খাইলেও তো ড্রেনে যেয়ে পড়বো। এখন আপনারা পরিচিত এবং আপনাদেরকে সবাই চেনে। আপনি আগে যখন গ্রামের বাড়িতে যেতেন আর এখন যখন যান, কীরকম পার্থক্য আপনি ফিল করেন পাভেল? যে আগে দেখলে তো মানে ওই যে আমাকে পাবেল আছে, বা গ্রামে তো পাবিল্লা কয়, মানে পাবেল তো না পাবিল্লা আইছে। হ্যাঁ, আর মোটামুটি আগে তো খেলাধুলা করতাম, তো ওই পারপাসে যাওয়া হইতো মাঝে মাঝে। তো আমাকে পাবিল্লা আইছে, হ্যাঁ আমাকে পাবেল আইছে, যে যেমন ডাকতো। এখন দেখলে কই যে আমাকে মিরাক্কেল আইছে। তাই নাকি? হ্যাঁ, আমাকে মিরাক্কেল আইছে। এই প্রোগ্রাম করতে বলে এই দেখো বাংলা ভাষণ আসছে। তো ওইগুলো ভালো লাগতো। আর আগে তো মানুষজন তো এরকম মানে ছবি টবি তুলতো না, এখন তুলে। হ্যাঁ এখন সবাই তো গ্রাম হোক আর যেখানে, সেলফিটা তো কমন, সবাই তুলবে সেলফি। আচ্ছা ভালোই লাগে। আচ্ছা, আমি একটা মজার ঘটনা হ্যাঁ বলেন। আচ্ছা, সেটা হচ্ছে আমি যখন প্রথম মিরাক্কেল থেকে আসি, হ্যাঁ। তখন আমি ভৈরবে যাই। ভৈরবে যাওয়ার পর পিচ্ছি একটা মেয়ে আমাকে দেখে বলতেছে, "এই মেয়ে, তোমার না দেখছি, তোমার না কই দেখছি?" তো আমার ভালো লাগছে, নিশ্চয়ই জি বাংলায় দেখছে। আমি বললাম, "আমারে কই দেখছো বলো, তুমি বলো।" কই, "তোমার না দেখছে, তুমি রেল লাইনে বসে গই দিতেছো।" গোবো। তবে আমি 2-1টা নাটক করার কারণে একটুখানি মাঝখানে চিনতে পারছিল। পর আমি একটা জায়গায় গেছি, একজন আমাকে দেখে বলে যে, "ভাই আপনারা তো আমি চিনছি।" "তাই নাকি? বলেন তো আমি কে?" "আপনি স্বামী মারা নিপানা।" এখন আপনারা বলেন, ধরেন আমরা তো ইয়েটা শুনলাম, আরমান আমার আপনার তো গ্রামের বাড়িতে কি সমস্যা। রিঅ্যাকশন হয়? আমার তো সমস্যা, আমি ওই আগে থেকে ওই যে রিক্সা নিলে হ্যাঁ। ওটা একটু দামাদামি করতাম আর কি। হ্যাঁ। তো এখন দেখা যাচ্ছে রিক্সা, এই কত নিবি? 30 টাকা। আমি বলি, না 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 20 টাকায় হয় না। ইন্ডিয়ার তুন কি কম কামাই আসছেন? না, কিছু বলা যায় তাও না। তো রুপিতে চায় না যে আপনারা বিড়ম্বনা। হৃদয়। আগে হয়তো কি মানুষ ওই রাস্তা দিয়ে হাইটে গেলে তাকাইতো না, খুব একটা আসলে পাত্তা পাইতাম না, সত্যি কথা যেটা। লিটারালি হয় কি, আমার স্কুল কলেজ লাইফের বন্ধু বান্ধবীরা, স্পেশালি আমার কলেজের যে সবচেয়ে সুন্দরী মেয়েটা ছিল, হ্যাঁ। ওই মেয়েটা আমার দিকে হয়তো কখনো ঘুরেও তাকাইতো না। আচ্ছা। কিন্তু সেই মেয়েটাই আমি মিরাক্কেলে যাওয়ার পরে আমি ফেসবুকের থ্রু জানতে পারছি যে আমি তার কত ক্লোজ ফ্রেন্ড ছিলাম। নাইস। তারপরে সেকেন্ড এপিসোডে কি হলো? ইনফ্যাক্ট হয়তো কি যে আমি এত স্মার্ট, এত হ্যান্ডসাম, এত কিউট, সে আগে feel করতে পারে নাই, হ্যাঁ। সেটা না আগে কেউ ফিল করতে পারে নাই। হ্যাঁ। আমি মিরাক্কেল করার পরে মানুষ ফিল করতে পারছে যে আমি স্মার্ট লুকিং, আমি কিউট, আমি হ্যান্ডসাম, মানে আল্লাহর দেওয়া ওই চেহারাটাই কিন্তু আছে। কিন্তু আফটার ইফেক্টে কোনো লাভ হয়েছে নাকি লস? লাভ লসের জায়গায় ওই একটা মানসিক আত্মতৃপ্তি এই আর কি। কিন্তু কোনো লাভ আপাতত শুধু লাভ হয়েছে, লাভ এখনো হয় নাই, আশা করি হবে। আগে গ্রামে গেলে সবাই তো ওই দেখ একটা মোটা ছেলে যায়, এখন ওই দেখ মিরাক্কেল যায়, সবাই আঙুল তুলেই কথা কয়। কিন্তু আর লাভ আর লসের ক্ষেত্রে লসই হয়েছে। আগে যাইতাম শুধু, এখন গিয়ে খাওয়াইতে হইতেছে। শশীটা তো শুনলামই। হ্যাঁ। হ্যাঁ, পরশ। আমার ক্ষেত্রে যেটা হয় যে ভার্সিটিতে বেশি মানে যাওয়া হইতো তো তখন, তো আলটিমেটলি দেখা গেছে মানে যাইতো যেরকম যে ছেলে মেয়ে দুজনই চিনতেছে, তো এখন খুব স্বাভাবিকভাবেই যে মনে ইচ্ছা হয় যে হ্যাঁ ছেলের এসে সেলফি তুলবে এসে হ্যান তেন। আর ভাইয়া পরশ ভাই না আপনি? হ্যাঁ পরশ। একটা মেয়ে এসে বলে যে ভাই আপনি পরশ না? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো। পরে মেয়েটা চেপে গেলো, ছেলেটা সেলফি তুললো।
তা আমি বললাম যে কি দরকার ছিল খামাখা সেটা যাওয়ার। ভার্সিটিতে গেলে এটা বেশি বোঝা যায়। ভার্সিটিতে মোটামুটি প্রায় 60 থেকে 70% মানুষই দেখে, বিশেষ করে হলে গেলে। ভার্সিটির হলে গেলে এই জিনিসটা বেশি হয়, প্রচুর হয়। মানে অনেকে বিশ্বাসই করেন যে ভাই আপনি যেরকম হাসি তামসা করতেন, হাসি তামসা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, বিশ্বাস হয় না, টাকা দিয়ে ভর্তিছেন নাকি ভাই, এরকম কথাবার্তা শুনতে হয় আর কি। আপনারা যে জোকস করছেন, বানাচ্ছেন, তৈরি করছেন, আশপাশে দেখছেন, আপনার কিভাবে মনে হয় যে এই ঘটনাটাতে মানুষজন হাসবে? এটা আপনারা কিভাবে নির্ধারণ করেন বা কখন আপনার মনে হয় যে এই ঘটনাটা হাসবে? শাওন। এটা আসলে অবজারভেশনের ব্যাপার। অনেকে দেখা যায় কথাটা নর্মালি বলতেছে, ওর কথায় কিন্তু কেউ হাসে নাই, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে আমার মাথায় ক্লিক করলো এই কথাটা এইভাবে না বলে এইভাবে সাজায় বলা যায়, তাহলে লোকজন অনেক ক্লিক করবে। এবং সেটা আমরা ট্রাই করলে অনেকবার হয়তো অনেকে ফল পেয়েছে, আমি নিজেই পাইছি। যে অনেকে বললো যে কিন্তু খাস না কে, হ্যাঁ, এটা কথা, এই তুই খাস না কেন, এটা যে বললাম হঠাৎ আমার মাথায় আসলে চাই এভাবে না বলে কিরে তুই গিলস না কেন, এইভাবে বললে হয়তো মজাটা আসে। এরকম মানে দেখা যায় অনেক বেশিরভাগ জোকই আমি এইভাবে বানাইছি আমার নিজের ক্ষেত্রে পার্সোনালি। যে লাইভ মানে এই যে আছে কথাবার্তা হচ্ছে, যেমন আমি এবার গিয়ে যেটা করছি, কলকাতায় গেছিলাম, যাওয়ার পরে মানে লাইভ কিছু জোক পাওয়ার জন্য আমি লোকাল ট্রেনে উঠে গেছি। লোকাল ট্রেনে মানে এত পিকুলিয়ার, মানে আপনি প্রতি সেকেন্ডে একটা করে হকার উঠতে থাকে। এবং তাদের যদি আপনি কম্পিটিশন যদি দেখেন, ওখানে আপনি রিয়েলি আপনি আধা ঘন্টা যদি ঘোরেন 60-70টা জোক এমনি পেয়ে যাবেন। আমি দেখছি যে এরকম এক লোক বিক্রি করতেছে 4টা পেয়ারা 20 টাকা, 4টা পেয়ারা 20 টাকা, তো 2জন লোক কিনছে 4টা পেয়ারা 20 টাকা। ওর পেছনেই এখন ও যাইতে পারে নাই, এই 4টা পেয়ারা 10 টাকা, 4টা পেয়ারা 10 টাকা। এখন যে 20 টাকাতে কিনছে তারা খাওয়াবো করতেছে না। প্রথম আলোতে ছাপতাম তো তখন গোল্লাছুট পাতায় একজন একটা জোক পাঠিয়েছিল এরকম যে দুই ফ্রেন্ড আপেলের দোকানে গেছে, যাওয়ার পরে দেখে টেকে চলে আসছে, আসার পরে এক ফ্রেন্ড বলতেছে তুই কী করলি, দেখ আমি 2 পকেটে 2টা আপেল নিয়ে আসছি। তখন সে আবার বলে তাহলে চল যাই, যে সে দোকানে ঢুকে 2টা আপেল নিয়ে খাওয়া শুরু করছে। কারণ দোকানদার বলে আর এটা কী করলেন, কারণ আপনার ম্যাজিক দেখায়, আপনি ওর পকেট সার্চ করেন 2টা পাবেন। আপেল নিয়ে একটা বলি, এক লোক হচ্ছে ভীষণ কৃপণ, আপেল কিনতে গেছে, তো আপেল কিনলো, আপেল খাচ্ছেন, খাওয়ার পর দেখে আপেলের ভেতর থেকে একটা পোকা বের হচ্ছে, তো পোকাটারে ধরে লাই পোকা তুই যাস কই, তোরে ফ্রি পাইছি না, তোরেও খামো, তোরে টাকা দিছি না আমি। তো এক লোক অনেক কৃপণ, তো এত কৃপণ যে প্রতিদিন সকালবেলা তার ছেলে ঘি পরোটা খাইতে চলে গিয়ে ঢাকটার উপর পরোটা ঘষা দিয়ে দেয়, আবার গিটারে আলমার মধ্যে ঢুকায় রাখে। আচ্ছা। তো লোকটা একদিন কাজে বাইরে গেছে, তো পরদিন ফিরে আসছে, আসার পরে ছেলেরা কইতেছে সব কিছু ঠিক আছে তো, হ্যাঁ বাবা ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছো, হ্যাঁ বাবা করছি, সকালে কি খাইছো, ঘি পরোটা। ঘি পরোটা, ঘি কই পাইছ, কয় বাবা আমি আলমারির হ্যান্ডেলে পরোটা ঘুষা খাইছি। বাপে টাস করে থাপড় দিয়ে গেলো, হতো ছাড়া একটা দিনও কি ঘি ছাড়া পরোটা খাইতে পারোস না? এক ছেলে তার মাকে যা জিজ্ঞেস করছে যে মা বাবা কি অনেক লাজুক, বলছে তোর বাবা লাজুক না হলে তোর বয়স আরো 5 বছর বেশি। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরে এসে কথা বলবো আমাদের এই পছন্দের মানুষদের সঙ্গে। যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আপন আলোয় সীমানা পেরিয়ে অনুষ্ঠানে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় 6 জন রম্য ব্যক্তিত্বের সঙ্গে। আমাদের একজন নাটকের শিল্পী আছেন, তার বাচ্চাকে উনি স্কুলে ভর্তি করে নিয়েছেন। নেওয়ার পরে বলছে বাবা তুমি কাউন্ট করতে পারো, বলছে হ্যাঁ পারি। বলে ঠিক আছে 1 to 10 কাউন্ট করো। সে বলছে 5 4 3 2 1 0 অ্যাকশন। তো ডিরেক্টর হবে। আমার 3 মেয়ে এবং 1 স্ত্রী। তা আমার মেয়েকে আমি ভর্তি করতে নিছি। আমি প্রথম 2 বাচ্চা ভর্তি হয়েছে, তো ভর্তি হওয়ার পর দেখি যে প্রথমবার ভর্তি করতে নিলেই জিজ্ঞেস করে, রং দেখায় যে এটা কী কালার বলো তো। ফার্স্টে দেখে রেড কালার। তো ওই পিচিটাকে শেখানো হয়েছে, শোনো বাবা এটা রেড কালার, এটা ব্লু কালার, এটা গ্রিন কালার। তারপর যাই দেখায় সে কয় রেড কালার। তারে দেখানো হয়েছে বলো তো বাবা এটা কী কালার, রেড কালার। আমরা খুবই চিন্তা আছি যে টিচারের সামনে যায় কি না কি করে। আমরা তাকে নিয়ে গেছি, আমি আর আমার স্ত্রী খুবই টেন্স যে কি বলবে। তো ম্যাডাম তাকে বলছে বলো তো এটা কী কালার, সে অন্যদিকে তাকায় বলে রেড কালার। টিচার বলে কি মা ও তো খুব মেধাবী, নিয়ে নিছে। এখন আপনারা বলেন যে আপনাদের স্কুলে ভর্তির সময় আপনাদের এক্সপিরিয়েন্স কী ছিল, বা স্কুলে আপনারা যখন কি দেখে ভয় পেতেন, বা কোন টিচারকে ভয় পেতেন? বেদকে ভয় পেতেন নাকি টিচারকে ভয় পেতেন, বা ভয় পাইতেন কি না? ভয়ের ব্যাপার তো ছিলই, যথেষ্ট কারণ ছিল। আর আমার সবচাইতে মানে ট্র্যাজিক কাহিনী বলবো বা মজার কাহিনী বলবো, সেটা হচ্ছে এরকম যে যেহেতু কুমিল্লায় ছিলাম, আমার যখন জন্ম মানে বয়স যখন 6 কি 7 মাস বয়স, তখনই আব্বু আম্মু ঢাকা চলে আসে আর কি। তো তখন আমি কিন্তু নার্সারি, কেজি, শিশু বা কী কী থাকে না, এগুলো কোনোটাতেই পড়ি নাই।
তা আম্মুর তখন কি মনে হয়েছে জানি না, আমি এক স্কুলে কিন্তু 10 বছর ছিলাম, বিসিএস আর হাই স্কুল সায়েন্স ল্যাবে। তো ক্লাস 1 থেকে এক ক্লাসে না তো? না না তো আম্মু ক্লাস 1 থেকে 4 মানে, ক্লাস 2 থেকে 4 মানে। তো ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমি ক্লাস 2 তে মানে টিকে যে 1 এ টিকেন নাই। তো স্যাররা চিন্তা করলো যে এটা তো পসিবল না কখনো, তখন আমাকে ক্লাস 2 থেকে 1 এ পরে মানে ডিমোশনে দেয় আর কি। আর আরেকটা খুবই ব্যাপার অবিচার হচ্ছে, কিন্তু, কারণ আপনি ওয়ানে না টিকে 2 তে টিকছেন। না এটা আপনাকে ট্রু বল- ভাই, এটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সত্যি, এবং অবিচার। এটা নিয়ে আব্বু আম্মু বাসায় অনেক মজা করতো এই ব্যাপারটা নিয়ে। আর ভয়ের কথা যেটা বললেন, আমি স্কুলে সাসপেন্ডেড ছিলাম হচ্ছে 6 থেকে 7 বার, কলেজে প্রত্যেক মাসে সাসপেন্ডেড ছিলাম, আর ইউনিভার্সিটিতে আমি 3 বার 7 দিন করে সাসপেন্ডেড ছিলাম। মানে এটা কেন? বিভিন্ন, এটা অনেক অনেক কারণ। ওকে একটা সাসপেন্ডেড অবজেকশন দেওয়া হোক, তুমি এখান থেকে সাসপেন্ডেড। না এটা ভাই, এটা কেন হয়তো আসলে জানি না, মানে আমি নরমালি কথা বলতাম, ফান করতাম, স্যাররা ওগুলো নিতে পারতো না, এই জন্য একটা না, আমরা অনেক কষ্ট সহ্য করতেছি যদিও। স্কুলের কথা মানে কিছু স্যার আছে না, মারুক না মারুক নামই ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ। তা আমাদের এরকম টিচার ছিল আর কি, রব স্যার, তো উনি পড়া পারলেও মারতো, না পারলেও মারতো। মানে একটা আমাদের ক্লাসে ছিল, আমাদের সেকশন তো আলাদা আলাদা সেকশন ছিল, তো একটা সেকশন আমরা 64 কি 65 স্টুডেন্ট ছিলাম। তো দেখা গেল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেটে অ্যাসাইনমেন্ট জমা দিতাম, হয় হায়েস্ট 5 থেকে 6 জন বা 7-8 জন, সবার দাঁড়া করাইতো। যে দিছে সে তো দাঁড়াইতোই, তারা তো আগে দাঁড়াইতো, সবাই দাঁড়াইতো। ও যে 5 জন আনতো ওকে মারতো, তোরা এত কষ্ট করবি কে, ওরা মাইটা বেশি করতো, ওরা করাটা তুই এত কষ্ট করবি কে, কোনো নাম নেই ভয় পাইতাম। সেটাই, আমাদের এক টিচার ছিল এরকম, ফার্স্টে এসে মানে আমরা সেকেন্ড সিটটাতে আমি বসতাম আর কি। তো ফার্স্টে এসে তাকে ফার্স্ট প্যারাটা ধরতো, আমার সেকেন্ড প্যারাটা ধরতো, বাকিদের বলতো তোরা এখন ধর। তো দেখা যেত সেকেন্ড প্যারাটা পড়লেই মোটামুটি হয়ে যেত, আগে পিছনে পড়তে হতো না। আরমান বলেন। একবার ক্লাসে টিচার আমাদের পড়া ছিল, যে কিয়ামত যেদিন হবে সেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি হাত তুলে স্যারের বলছিলাম, স্যার সেদিন কি আমাদের স্কুল বন্ধ থাকবে? আপনি ছোটবেলার থেকে কিন্তু আপনি এরকম একটুখানি একটু কেমন জানি কিছুটা। এখন আপনারা বলেন যে বাংলাদেশে আসার পর এখনকার ব্যস্ততা কে নিয়ে, কে কোথায় পড়ছেন, কোন এলাকায় থাকছেন এবং কোন কাজটা নিয়ে ব্যস্ত? আমরা এখান থেকে আসি। শাওন, ব্যস্ততা মানে আসার পরে তো তেমন ব্যস্ততা ছিল না। এখন থাকেন কোথায়? এখন আমি থাকি ফার্মগেট, আচ্ছা। মণিপুরিপাড়া। তো ব্যস্ততা হলো কি, আমি রিসেন্টলি একদম একটা জবে জয়েন করলাম, আচ্ছা বসুন্ধরা গ্রুপের ক্যাপিটাল রেডিওতে অ্যাজ এ প্রোগ্রাম প্রডিউসার আর রাজ্যে। আচ্ছা, তো দোয়া করবেন যাতে দেখা যাক কি করা যায় এখানে। না বেস্ট অফ লাক। হ্যাঁ, রেডিওতে থাকলে তো দোয়া করতে পারে অন্যভাবে। রেডিওতে কি মানে টাকার কন্ট্রাক্ট নাকি খাওয়ার কন্ট্রাক্ট? মানে খাবারটা আপাতত অফ আছে, পোশাকে 2 মাস তোমাকে আমি দেখি, তারপর খাওয়া দাওয়া দেখা। হ্যাঁ, হৃদয়, দেশে ফিরলাম তো অল্প কিছুদিন হয়েছে, তো আসার পরে কিছু খণ্ড খণ্ড অনুষ্ঠানে অ্যাপিয়ার করা হয়েছে। তো আর এর বাইরে আমি শেয়ার করছিলাম যে আমি ছোটবেলা থেকে টুকটাক উপস্থাপনা করতাম, তো টেলিভিশনে উপস্থাপনা করা শুরু করছি। এই কোরবানির ঈদের পর থেকে একটা স্ট্রিট শো অ্যাঙ্কারিং করা শুরু করছি। খুব শীঘ্রই আরেকটা একটা বেসরকারি চ্যানেলে একটা রিয়েলিটি শো এর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি এবং এই কাজটা শুরু করছি। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি বাংলাদেশের একটা প্রোগ্রামে ইন্ডিয়ান টিমের একজন হয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি আমি। এটা একদিক থেকে ইন্টারেস্টিং, আরেক দিক থেকে আমাদের জন্য একটু বেশি দুঃখেরও বলা যায় যে তাদের ইন্ডিয়ার মাধ্যমে আমাকে কমিউনিকেট করতে হয়েছে। হ্যাঁ, বাট কিন্তু হোপফুলি দেখেন কাজটা ইন্ডিয়ার মাধ্যমে যাই কমিউনিকেট করুক না কেন, তিনি তো আমাদের বাঙালি ব্রাদার। হ্যাঁ, এটা আমাদের যে খুবই আনন্দের। হোপফুলি খুব ভালো কাজ হবে। ওই যে ডিবেট করতে এটা বোঝা যাইতেছে আমার সময় কি শেষ, যুক্তি খন্ডাও। আমি 2010 সাল থেকে একটা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত। আমি ওই কাজটা নিয়ে এখনো আছি। কনজেনিটাল একটা ডিফর্মিটি, ক্লেফট লিপ প্যালেট বাচ্চাদের ট্রিটমেন্ট করা হয়। আমি চট্টগ্রামে থাকি, আচ্ছা। ওখানে এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করি, আর প্রচুর পরিমাণে স্টেজ পারফর্ম করা হচ্ছে। চট্টগ্রামের অংশেই স্টেজ পারফরমেন্সটা বেশি হয়, চট্টগ্রাম, ঢাকা, সব জায়গায়। সব জায়গায়। হ্যাঁ, শশী, আমি হচ্ছে সদ্য মাস্টার্স পাস করলাম বাংলা থেকে, ইডেন আচ্ছা। কলেজ থেকে। আর আমার যেহেতু মিরাকেল থেকে আসা অনেক দিন হয়ে গেল, হ্যাঁ। আমি তো জোকস নিয়ে কাজ করছি, ধারাবাহিক নাটক করছি। আর হচ্ছে আপনার আর 3টা রেডিওতে রেগুলার জোকস যাচ্ছে অন হ্যাঁ। এয়ার। আর হচ্ছে ক্রাইম রিলেটেড একটা শোতে কাজ করছি। এই এটা অনেক ব্যস্ততা আমার। আর পাশাপাশি হচ্ছে স্টাডিটা বন্ধ করি না এখনো, ইচ্ছে হচ্ছে সরকারি জব করা, যদি চান্স পাই তাহলে করবো, হ্যাঁ, তাহলে করবো ট্র্যাক না। চেঞ্জ করেন না। আমার এক ফ্রেন্ড ছিল, সে বাংলায় মাস্টার্স ছিল, সে বেশ কিছুদিন আগে পাশ করছে কিন্তু চাকরিটাকে পাচ্ছিল না। আচ্ছা, পরে দেখা যায় চিড়িয়াখানা একটা বিজ্ঞাপন পাওয়া গেছে যে ভাল্লুক সাইজা অ্যাক্টিং করতে হবে। তো ভাল্লুক সাইজা সে অ্যাক্টিং করতেছে, ভালোই চলতেছে। হঠাৎ দেখে যে তার পাশে যে বাঘের খাঁচা ছিল, খাঁচার দরজাটা খোলা, একটা বাঘ তার দিকে আইতেছে। এটা দেখে তো সে খুব ভয় পাইছে এবং ভয়টা পেয়ে বলে যে সরি, আমি আসলে
বাঘ কইছে চিন্তা করিস না, আমিও বাংলা মাস্টার। বাংলা অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট, আমার অনেক খুব ইন্টারেস্ট, পছন্দ। আমার খুব ভালো লাগে, বিশেষ করে সাহিত্য খুব ভালো লাগে। Right, হ্যাঁ। right. আর চিড়িয়াখানার কথা বলতে চাই, এক লোক সে চিড়িয়াখানায় গেছে, যাওয়ার পর বলতেছে শুনলাম একটা বান্দরের নাকি 6টা বাচ্চা হয়েছে, ওই বান্দরটারে দেখতে আসছি, আমি তো আমার 12 জন বাচ্চা কাচ্চা নিয়ে আসছি। চিড়িয়াখানার দারোয়ান বলতেছে আপনি আপনার 12 জন বাচ্চা কাচ্চা নিয়ে এখানেই দাঁড়ান, আপনার কথা শুনি না, বান্দরটা আসতেছে আপনারে দেখতে। পরশ, কি নিয়ে ব্যস্ততা? বাংলাদেশের 4টা লিডিং যে টেলিকমিউনিকেশন কোম্পানি, তো তাদের ভ্যালুয়েটেড সার্ভিস প্রোভাইডিং যে একটা সেক্টর থাকে, সেই সেক্টরে কন্টেন্ট প্রোভাইডার হিসেবে আমি 2013 থেকে কাজ করতেছি, স্টিল ওদের সাথে আমি আছে, কন্ট্রাক্টে আছি। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 FM রেডিও স্টেশন, ওদের সাথে কাজ করতেছি আজকে প্রায় 5 মাস ধরে। এখানে প্রত্যেক রবিবারে আমার প্রোগ্রামটা যায় রাত 11টা থেকে। আর স্টেজ শো হচ্ছে, একটা জব ছিল, সেই জবটা ছেড়ে দিলাম কারণ এই প্রোগ্রামের কারণে। ওরা চিটাগাং ট্রান্সফার করলো, যেহেতু আরমান ভাই চিটাগাং সামনে দিয়েছে, তো আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না, সেটাই। এই জন্য ওই জবটা ছেড়ে দিলাম। এখন আপাতত জবের জন্য পড়াশোনা করতেছি। আমি মঞ্চে কাজ করেছি আগে, এখনও মাঝে মাঝে মানে যাওয়া হয়। আমাদের নাগরিক নাট্য সম্প্রদায় আমাদের দল, তো সেখানে জামান ভাইয়ের নামে এক লোক আছে। তো আমাদেরকে তো খুবই ডায়লগ মুখস্থ রাখতে হয়, অনেক দিন এক্সারসাইজ করতে হয়। যখন এই রিহার্সালের মধ্যে দেখতাম যে জামান ভাই বিরাট একটা তলোয়ার ছিল, তো 2 হাতে তলোয়ার ধরে এভাবে প্র্যাকটিস করতে হতো, অনেক ভারী, মানে এক হাতে তোলা যায় না। তো এরকম সব প্র্যাকটিস করলো। তারপর যেদিন শো হচ্ছে, জামান ভাই উঠলো, এরকম করতে করতে হঠাৎ দেখি এক হাত দিয়ে চালাইতেছে, আবার এই হাত দিয়ে আবার এক হাত দিয়ে চালাইতেছে। আমার জামান ভাই কী হয়েছে, সমস্যা? আরে পায়জামার ফিতা ছিঁড়ে গেছে। সে তো নামতে পারবে না, তাহলে শো শেষ করে আসতে হবে। পাভেল বলেন, আপনার এখনকার ব্যস্ততা? ঢাকা কলেজ থেকে মাস্টার্স করতেছি অ্যাকাউন্টিংয়ের উপরে। আচ্ছা। আর ব্যস্ততা বলতে এখন ওই যে মানে আমার খুব ইচ্ছা আর কি, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একদম ভালো অভিনয় শিল্পী হওয়ার আর কি। আচ্ছা। তো মিরাকেলের পারপাসে তো মানুষজন যাই হোক যেভাবে হোক করতেছি, আর কিছু নাটক করলাম কুরবানিদের জন্য, তো আরও কিছু কথা হচ্ছে আর কি। ও নাইস, আপনারা সবাই বেশ ব্যস্ত, এটা খুব ভালো লাগছে দেখে। তো আমার একটা খুব জানার ইচ্ছা, গতবার যখন ভূমিকম্প হয় আপনারা কে কোথায় ছিলেন? আমরা আপনাদের এক্সপিরিয়েন্স শুনবো, তার আগে আমরা একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে কথা বলবো আমাদের প্রিয় এই 6 জন মানুষের সঙ্গে। যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আপন আলোয় সীমানা পেরিয়ে অনুষ্ঠানে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম, আমাদের এখানে উপস্থিত আছেন শশী, শাওন, তারপর পরশ, হৃদয়, পাভেল এবং আরমান। গত ভূমিকম্পের সময় ইন্ডিয়াতে ছিলেন। হ্যাঁ, ইন্ডিয়াতে ভূমিকম্পের মূল কারণ কি এটাই ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্যে কে ভূমিকম্পের সময়, শশী কোথায় ছিলেন? আমি ছিলাম বাসায়, আচ্ছা। বিছানায় বসে ফেসবুকিং করছিলাম। হ্যাঁ। ওই মুহূর্তে যখন বিল্ডিং কাঁপছে, আমার মাথায় কিছু হুঁশ ছিল না, কাঁথা নিয়ে নিচে দৌড়, কারণ কাঁথা দিয়ে টি-শার্ট পরা ছিল। কিন্তু আপনি ফেসবুকিং আর করেন না, কারণ করলেই ভূমিকম্প হইতে দেখা যাচ্ছে। পরশ, 2015 এপ্রিলের দিকে একটা ভূমিকম্প যখন হয়, হ্যাঁ। তখন আমি রাজশাহী যাই শো করতে, এটা আপনাদের সাথে আগেও শেয়ার হয়েছে, হ্যাঁ। যে তখন ওই রাজশাহীতে ছিলাম, ঘুমাচ্ছি তখন, মানে রাত ওইখানে একটা লোকাল একটা রেডিও ছিল, ওই লোকাল রেডিওতে 6টা পর্যন্ত প্রোগ্রাম করার পর সবাই ঘুমাই গেছি। তো সকালবেলা যখন ভূমিকম্প হইতেছে, তখন মানে আমাদের যে ভাইয়া ছিল আর যে ছিল, উনি বলতেছে আম্মা ভূমিকম্প হইতেছে। তো তখন আমার অবস্থা ছিল, আমি একটা হাফ প্যান্ট পরা ছিলাম, হ্যাঁ জাস্ট একটা টি-শার্ট পরা, আর আমি তখন দেখছি যে মানে ভূমিকম্প হলে মাথার মধ্যে বালিশ দিতে হয়। হ্যাঁ। তা আমি একটা মানে এই অবস্থায় মাথায় একটা কোল বালিশ নিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে গেছি। এখন মানুষ ভূমিকম্প দেখে, মানে ভূমিকম্পের কারণে এতটা ভয় পায় না, আমাকে দেখে যতটা ভয় পাইছে, সব আমার দিকে তাকে আছে, আপনি কোল বালিশ নিয়ে কি করতেছেন? আমি পরে কিছু বলিনি, আমি চুপচাপ পরে বাসার মধ্যে ঢুকে গেছি। একটু পর আবার হলো, আবার আধা ঘন্টা পরে যে ভূমিকম্প হলো, তখন কোল বালিশ নিতে যাবো, আমি চিন্তা করলাম না, কোল বালিশ নিয়ে তো একবার হাসাহাসির পাত্র হয়েছি, তখন শুধু বালিশ নিয়ে গেছি, আবার বালিশ মাথায় দিয়ে গেছি। তখন আবার দেখি যে মানুষ আবার দিকে আমার দিকে তাকিয়ে আছে। তো পাশ থেকে একটা মেয়ে বলতেছে যে আপনারা কমেডিয়ানরা মরার সময় আপনারা মজা করতে ছাড়েন হ্যাঁ, না। সেটাই। যে আপনার কমেডিয়ানরা মানুষ হলেন না। জি, আপনারা মজা করতে ছাড়েন না, এই অবস্থা। আমাদের অফিস তো 15 তলার উপরে, যখন ভূমিকম্প হয় তখন তো এইভাবে নড়তে থাকে উপরটা, এবং আমরা অনেকেই নেমে আসে, আমরাও নেমে আসি। তারপর দেখি যে কখন সেকেন্ড অ্যাটাক হয়, কে অপেক্ষা করে। তা আমি, আমাদের তারেক আখন সাহেব আর আমাদের ইমন ভাই, আমরা মিলে পাশে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, সেখানে যাই, যাই বলি যে স্যুপ আর অন্তন দেন, খায়াটে আমরা উপরে যাই। এর কদিন পরে আবার দেখা ভূমিকম্প হচ্ছে, আমরা আবারও নামছি, নামে আবার রেস্টুরেন্টে গেছি, যাই বলছি স্যুপ আর অন্তন দেন। তারপর আবার নামছি, নামে আবার দেখি যে ভূমিকম্প হচ্ছে, কি করা যায়? আমরা যাচ্ছি, যাওয়ার পরে দোকানদার বলছে স্যার আসেন, সুপার অন্তন রেডি আছে। তো ভূমিকম্প নিয়ে সবচেয়ে ভালো ডায়লগ দিচ্ছিল একজন নায়িকা, আচ্ছা আপনি ভূমিকম্প সময় কই ছিলেন?
বলে ভূমিকম্পের সময় আমি খুবই টেনশনে ছিলাম, কারণ আমি চিন্তা করলাম যে এখন তো মানে ঘুমাইতেও হয় জিন্স টি শার্ট পরে। আমি কেন? বলে না, মরে গেলে কেমনে না কেমনে উদ্ধার করে, নায়িকা তো নায়িকার মতো মরতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা বলেন। হ্যাঁ, সবচেয়ে এই ভূমিকম্পতে সবচেয়ে সুবিধায় থাকে মাতালরা, মানে ভূমিকম্প হইলেও জীবনেও বুঝতে পারবে না। না, মাতালরা তো আরো টেনশনে থাকে। ধরেন প্রথমে ভাবছে সে মাতলামি করতেছে, কিন্তু তখন থেকে ভূমিকম্প, আর এখন ধরেন তার মাথা কাঁপলে মনে হয় যে ভূমিকম্প হইতেছে। বাড়তি টেনশন। আমাদের অফিসে আমরা যখন বসে থাকতাম তখন দেখা গেলো যে ভূমিকম্প হচ্ছে, আমাদের মনে হচ্ছে আরে মাথা ঘুরায় নাকি, আর এখন মাথা ঘুরালে মনে হয় ভূমিকম্প হইতেছে। 2-3 বার ভূমিকম্পতে আমরা খুবই বিরক্ত যে এই ভূমিকম্প আবার 15 তলা থেকে নামো মুশকিল। ভূমিকম্পের সময় আমরা নড়ি না, যে ভূমিকম্পের আতঙ্ক, বসে আছি, একজন দৌড়ে আসছে, ভাইয়া ভূমিকম্প হচ্ছে, নামবেন না? আমি বলছি আমার রুমে হয় না। সে চলে গেছে, ভাইয়ের রুমে হয় না। ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল ভোর রাত্রে, যেটা হয়েছিল হ্যাঁ। ওইটাই ভয় পায় না এমন কেউ নেই, সবাই মোটামুটি। আরে সবাই ঘুম ভেঙে গেছিল। হ্যাঁ, ওটা খুব বাজে অবস্থা ছিল ভোর রাত্রে যেটা হইলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে আরমানের ইয়েতে থাকার কারণ। এখন আপনারা বলেন যে আপনাদের সামনের পরিকল্পনা কি? আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সামনের পরিকল্পনা যেটা করতেছি ভালো করে করব। আর কথা হলো, আমরা যেহেতু আমি এখনও ওইভাবে নাটকে নাই, কিন্তু ইচ্ছা আছে নাটক করার। আচ্ছা, যদি কোনো ডিরেক্টরের সুদর্শন বা সুনজর পরে হ্যাঁ। এই বডিটার উপর, সেটাই। তো ইচ্ছা আছে অভিনয় করার। অভিনয় আমি থিয়েটারে করছি অনেক। দেহ বেচা খাবা। আমার এক আঙ্কেল অনেক দূরে দেশে বাণিজ্য করতে গেছে, তো ওইখানে মানে থাকার কোনো হোটেল ছিল না। হ্যাঁ। তো সে কি করলো, ওই একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য গেল। তো গিয়ে বলছে যে আপনার বাড়িতে কি একটু রাত কাটাইতে পারবো? হ্যাঁ। তো লোক বলতেছে না না, অসম্ভব, আমার বাড়িতে তো সেনামাই আছে। তো সে আরেক বাড়িতে গেছে, তো গিয়ে জিজ্ঞেস করতেছে ভাই আপনার বাড়িতে কি একটু আমি রাত কাটাইতে পারবো? বলছে না না, অসম্ভব, আমার বাড়িতে তো সেনামাই আছে। আরেকটা বাড়িতে গেছে, ওই একই কথা, না সম্ভব না, আমার বাড়িতে সেনামাই আছে। পরে লোক বিরক্ত হইয়া পাশের বাড়িতে গিয়ে বলতেছে আপনার বাড়িতে কি কোনো সেনামাই আছে? কয় আছে তো, কিনলাই কারণ একটু রাত কাটাইতাম। ময়মনসিংহের দিকে একটা ইয়ে আছে, মানে হোটেল আছে। সেই হোটেলে আমরা যখন বেড়াতে গেছি তখন আমাদের ফ্রেন্ড রাতে আবার সেখানে ছিল। সে বলছে যে সেই হোটেলে শীতকাল ছিল তখন প্রচণ্ড কম ভাড়ায় থাকা যায়, 50 টাকা দিয়ে থাকা যায় এরকম। তো সে থাকে, সকালবেলা যখন রাতের বেলা যখন ল্যাব দিয়ে দেয় তখন বলে যে এই ল্যাব আসে, সবাই কেয়ারফুল শুয়ে পড়ে ল্যাব দিয়ে দেয়, আর কোনো কথা নাই। আর সকালে ঘন্টা বাজায়, এই ল্যাব যায় সাবধান, ল্যাব যায় সাবধান। হোটেলের কথা বলাতে একটা বিষয় মনে পড়লো। তো এরকমই একটা খুব সস্তায় হোটেল ছিল। তো সকালবেলা যাওয়ার সময় হোটেলের সারা রাত ছিল, সকালবেলা যাচ্ছে, তো রিসেপশন থেকে জিজ্ঞেস করতেছে ভাই আমাদের হোটেলে যে থাকছেন আপনার কেমন লাগছে? যে আপনাদের এটা আবার হোটেল, আরেকটু হইলে তো মশা আমার উড়াইলে চলে যেত। ভাগ্য ভালো নিচ থেকে সার পোকাগুলো আমার ধরে রাখছিল। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটা হোটেল নিয়ে বলি, দিতে ভাই বললো। বলেন। এক হোটেলে এক লোক 4-5 দিন ছিল। তো আসার পর হঠাৎ করে বোঝা যায়, এই শোনো এক কাজ করো, আমার ওই 206 নম্বর রুমটা চেঞ্জ করে 207 করে দাও। কেন স্যার 206 কি সমস্যা? না না করে দাও, ভালো লাগছে না। স্যার আপনি বলেন কি সমস্যা, আমরা ঠিক করে দিই বা অন্য কেউ সমাধান করতে হবে? বলে না, আগুন লেগে গেছে। এই হোটেল নিয়ে একটা মানে সেমি ননভেজ ছিল এরকম, হাজব্যান্ড ওয়াইফ গেছে, যে আমরা হোটেলে কক্সবাজারে গেছে, তারপর আমরা যেতে থাকবো, কেন আমরা কাপলদেরকে ইয়া করি না, এখানে অ্যালাউ করি না। তার মধ্যে আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আমরা কাপলদেরকে অ্যালাউ করবো না হোটেলে। তারা ভাই দেন না, আমরা সমস্যা কি, আমরা তো জামাইবো। জামাইবো কি মানে কোনো ইয়ে আছে? আরে ভাই আমরা গত সপ্তাহে বিয়ে করছি, আমরা নতুন বিয়ে করছি। নতুন বিয়ে করছেন ওই কি আসো, চেয়ারগুলো সরা। আমি একটা বলি, এক লোক নতুন বিয়ে করে দেশের বাইরে চলে গেছে। তো যাওয়ার পর শোনা যে বইয়ের বছরে একটা করে বাচ্চা হয়। তো উনি পড়ছে টেনশনে, 6 বছরে 6টা বাচ্চা, আমি তো থাকি দেশের বাইরে। সেগুলো কিন্তু খুব রিস্কি। হ্যাঁ, দেশে আসার পর ডাক্তারের সাথে পরামর্শ, ডাক্তার সাহেব থাকে দেশের বাইরে, বউ থাকে দেশে, বছর থেকে একটা করে বাচ্চা হয়, ঘটনা কি? আপনার বউয়েরা নিয়ে আসেন। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বললো আপনার বউয়ের তো ব্লুটুথ অন করা, অফ করে দেন, সব ঠিক হয়ে যাবে। দেখবেন যে হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা একটু অন্যরকম হয়ে যায়, বিয়ে করার এই একটা সার্টেন টাইম পরে তাদের রিলেশন অন্যরকম হয়ে যায়। তো হাজবেন্ডরা দেখবেন যে বউয়ের প্রতি খুব বিরক্ত হয়ে যায়। তো এরকম এক লোক, যে সে হচ্ছে বউয়ের প্রতি বউয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাসা থেকে বাইরে হয়ে যাইতেছে। তো ওয়াইফ এসে বলতেছে কি ব্যাপার, কই যাও তুমি? আমি সুইসাইড করতে যাইতেছি। সঙ্গে সঙ্গে বউ একটা বাজারের থলে এনে তারা ধরাই দিছে, কি ব্যাপার এটা দিলা কেন? কারণ না যদি মত পাল্টায় তাহলে আসার সময় 200 গ্রাম পেঁয়াজ 250 গ্রাম আলু নিয়ে এসো। বিদেশ থেকে হাজবেন্ড এসে দেখে বউয়ের কোলে বাচ্চা, তো খুব বিরক্ত, গিয়ে বলছে কি ব্যাপার, আমি তো ছিলাম না, বাচ্চা কেমনে আসছে? তুমি না থাকো, তোমার ফটো তো আমার কাছে ছিল। উল্টা পাল্টা কথা বলবা না, তোমার কাছে আমার যে ফটো আছে ওটা কিন্তু হাফ ফটো।
খুবই rough। এটা শেষ পর্যায়ে আপনাদের একটা করে যোগ বলতে হবে, এটা হচ্ছে ফাইনাল। এখন যে কোনো যেটা বলতে পারেন, এটা আমাদের শেষ, তারপর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সবাইকে একটা করে যে কোনো প্রসঙ্গে যোগ বলতে হবে। কোন দিক থেকে শুরু করব বলেন? পৃথিবীর সব থেকে ছোট লাভ স্টোরি। পোলাটা হাইসা উঠলো, মায়াটা হাইসা উঠলো, বাচ্চাটা কাইন্দে উঠলো। পৃথিবীর সবচাইতে ছোট রেজিগনেশন লেটার কোনটা? কোনটা? ডিয়ার স্যার, ওয়াক থু। পয়েন্ট টু বি নোটেড, পরশ ভাই রিসেন্টলি চাকরি ছাড়ছে। এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারিনি, এটা অ্যাপ্লাই করা দরকার ছিল আর কি। কারণ প্রতিষ্ঠানটা ভালো ছিল নিশ্চয়ই। তারপর হয়ে গেছে দুইটা, আর একটা যোগ মনে করেন তাড়াতাড়ি। হ্যাঁ, সেটা হচ্ছে চোর ছেলেকে চুরিবিদ্যা শেখাচ্ছে। হ্যাঁ। শেখানোর পর বললো যে আমি তোর চুরিবিদ্যা শিখেলাম, জানি না কেমন শিখছস, দেখ গাছের উপর একটা পাখির বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে আসবো, পাখিটা টেরও পাবে না। তো এই বলে চোর গাছের উপর উঠলো, পাখির বাচ্চা এনে তার ছেলেকে দেখাচ্ছে। ছেলে বলতেছে, দেখছস তোর বাপে কেমন পাক্কা চোর, পাখির বাচ্চা নিয়ে আসছে, পাখিটা টেরও পায় নাই। ছেলে বলতেছে, আব্বা আমি কেমন চুরিবিদ্যা শিখছি দেখবা না? কহ দেখা। দেখা তো তোমার লুঙ্গি কই যে আমি খুইলা নিছি, তুমি হালাবি টেরও পাও নাই। রোগী ডাক্তার কাছে আসছে, তো খুব খারাপ অবস্থা, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিছে, তো রোগী বেড়ে গেছে। একটু পর নার্স আছে, স্যার কি করলেন আপনি? কেন কি হয়েছে? আপনি ইঞ্জেকশন দিচ্ছেন, রোগী তো গেটের মধ্যে মারা গেছে। বলে হায় হায়, বলো কি, এক কাজ করো, লাশটাকে ঘুরাই দাও। তো কেন? পুলিশ আসলে বলবো আসার সময় মারা গেছে। হ্যাঁ, তারপর অনুষ্ঠানের মধ্যে মধ্যে বিজ্ঞাপন বিরোধীতে বিজ্ঞাপন যাচ্ছিল, তো আমাদের এই বিজ্ঞাপন গুলা কিন্তু খুব ডেঞ্জারাস হয় দেখবেন, এবং প্রচন্ড রকমের প্রতারণা করে। তো হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপন গুলা যে আমাদের সাথে প্রতারণা করে, এটা দেখলেই বোঝা যায়। বিজ্ঞাপনের মধ্যে মা তার বাচ্চাকে বলে তাড়াতাড়ি খেয়ে নাও সোনা, না হলে পুষ্টি পাবে না। আর বাস্তবে কি বলে? জুতা চিনোস, তাড়াতাড়ি খেয়ে পড়তে বস। আচ্ছা, আমার মারে নিয়ে না অনেক কথা বলে ফেলাইছি, একটু মানে শেষে এইটুকু শুধু বলি যে আমার ফ্যামিলি আর আমার মা না থাকলে হয়তো আমি এই জায়গায় থাকতাম না। জাস্ট এই একটা লাইনেই হয়তো সবাই বুঝতে পারবেন এবং সবাই ফিল করতে পারবেন। সেটাই নিঃসন্দেহে স্যালুট ওনাকে। আমার একটা ছোট্ট মনে পড়তে পড়ে নিই, সেটা খুব একটা খারাপ না। বাসর রাতে হাজব্যান্ড ওয়াইফে এখানে ধরছে, তারপর একটু পরে এখানে হাত দিছে, আর সঙ্গে সঙ্গে এখানে হাত দিছে। একটু পর ওয়াইফ বলে, না না আমি আম্মুকে কথা দিয়েছি, বিয়ের পর আর এসব না। যাক, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তা আমরা আরমানের গান দিয়ে শেষ করতে চাই। কি বলেন আরমান? হ্যাঁ অবশ্যই। না, তার আগে আমি একটা যোগ যদি শেয়ার করি, একটা লাস্ট, আনন্দ সরি, সেটা হলো গিয়ে, কারণ আনন্দ ভাই গান শোনা একটা বিষের মতো অবস্থা আমাদের কাছে। এত শুনছি, বিষ নিয়ে একটা যোগ বলি। সেটা হলো, মানে এক লোক ফার্মেসিতে কাজ করে, তো তার বস আসছে, এই আজকে সারাদিন কি বেচলা? বলে স্যার 2 বোতল বিষ বেচছি। বিষ? এই যে বিষ যে তুমি বেচছো, ডাক্তারের সার্টিফিকেট দেখছো? বলে না, ডাক্তার সার্টিফিকেট তো দেখে নাই। তাহলে বিষ বেচছো কি দেখা? বিয়ার কাবির নামা দেখাইছিল। বিষের কথা যখন বললো গান গাইতে হবে। হ্যাঁ, আমি বিষ নিয়ে গান গাইবো। সেটাই, আপনি নির্ধারণ করেন যে বিষ নিয়ে আপনি কোন গানটা গাবেন, তার আগে আমরা বিদায় নিয়ে আসি। ওয়াদা পালন করো। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আরমানের বিষ মিশ্রিত গান নিয়ে বিদায় নিব, গান শুনতে শুনতে বিদায় নিব। আবার দেখা হবে, ভালো থাকবেন। আরমান, গান। আশায় আসিল তোয়ারে লই, বাইন্ধম খান সুখেরি ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, অনেক কারণে ভালোবাসার দাম নদিলা, মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, অনেক কারণে ভালোবাসার দাম নদিলা, প্রেম নদীতে ওই নরে টালো, আরে কেন ফেলাই গেলা, প্রেম নদীতে ওই নরে টালো, আরে কেন ফেলাই গেলা, এন গরি কেন ভুল বুঝিলা, এন গরি কেন ভুল বুঝিলা, হন কারণে ভালোবাসার দাম নদিলা, মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, হন কারণে ভালোবাসার দাম নদিলা, হন দোষান পাই ভালোবাসার দাম নদিলা।